গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখে একটি উপন্যাস নৌকাডুবি। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। এইবার আলিপুরে ওকালতির কাজ শুরু করিয়া দেবে রমেশের এইরূপ সংকল্প ছিল, কিন্তু তাহার মন ভাঙিয়া গেছে। চিত্ত স্থির করিয়া কাজে হাত দিবার এবং প্রথম কার্যারম্ভের নানা বাধা বিঘ্ন অতিক্রম করিবার মতো স্ফূর্তি তাহার ছিল না। সে এখন কিছুদিন গঙ্গার পোলের উপর এবং গোলদিঘিতে অনাবশ্যক ঘুরিয়া বেড়াইতে লাগিল। একবার মনে করিল কিছুদিন পশ্চিমে ভ্রমণ করিয়া আসি। এমন সময় অন্নদাবাবুর কাছ হইতে একখানি চিঠি পাইল। অন্নদাবাবু লিখিতেছেন, গেজেটে দেখিলাম তুমি পাশ হইয়াছ, কিন্তু সে খবর তোমার নিকট হইতে না পাইয়া দুঃখিত হইলাম। বহুকাল তোমার কোনো সংবাদ পাই নাই। তুমি কেমন আছো এবং কবে কলিকাতায় আসিবে জানাইয়া আমাকে নিশ্চিন্ত ও সুখী করিবে। এখানে বলা অপ্রাসঙ্গিক হইবে যে অন্নদাবাবু যে বিলাতগত ছেলেটির পরে তাহার চক্ষু রাখিয়াছিলেন, সে ব্যারিস্টার হইয়া ফিরে আসিয়াছে এবং ধনীকন্যার সহিত তাহার বিবাহের আয়োজন চলিতেছে। ইতিমধ্যে যে সমস্ত ঘটনা ঘটিয়াছে তাহার পরে হেমনলিনীর সহিত পূর্বের ন্যায় সাক্ষাৎ করা তাহার কর্তব্য হইবে কি না তাহা রমেশ কোনো মতেই স্থির করিতে পারিল না। সম্প্রতি কমলার সহিত তাহার যে সম্বন্ধ দাঁড়াইয়াছে সে কথা কাহাকেও বলা সে কর্তব্য বোধ করে না। নিরপরাধা কমলাকে সে সংসারের কাছে অপদস্থ করিতে পারে না। অথচ সকল কথা স্পষ্ট না বলিয়া হেমনলিনীর নিকট সে তাহার পূর্বের অধিকার লাভ করিবে কি করিয়া? কিন্তু অন্নদাবাবুর পত্রের উত্তর দিতে বিলম্ব করা আর তার উচিত হয় না। সে লিখিল, গুরুতর কারণবশত আপনাদের সহিত সাক্ষাৎ করিতে অক্ষম হইয়াছি, আমাকে মার্জনা করিবেন। নিজের নতুন ঠিকানা পত্রে দিল না। এই চিঠিখানি ডাকে ফেলিয়া তাহার পরদিনই রমেশ সামলা মাথায় দিয়া আলিপুরের আদালতে হাজিরা দিতে বাহির হইল। একদিন সে আদালত হইতে ফিরিবার সময় কতক পথ হাঁটিয়া একটি ঠিকা গাড়ির দারোয়ানের সঙ্গে ভাড়ার বন্দোবস্ত করিতেছে। এমন সময় একটি পরিচিত ব্যগ্র কণ্ঠের স্বর শুনিতে পাইল, বাবা, এই যে রমেশবাবু। গাড়োয়ান, রাখো রাখো। গাড়ি রমেশের পার্শ্বে আসিয়া দাঁড়াইল। সেদিন আলিপুরের পশুশালায় একটি চড়িফ হাতির আমন্ত্রণ সারিয়া অন্নদাবাবু ও তাহার কন্যা বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় হঠাৎ এই সাক্ষাৎ। গাড়িতে হেমনলিনীর সেই স্নিগ্ধ গম্ভীর মুখ, তাহার বিশেষ ধরনের সেই শাড়ি পরা, তাহার চুল বাঁধিবার পরিচিত ভঙ্গি, তাহার হাতের সেই প্লেন বালা এবং তারা কাটা দুই গাছি করিয়া সোনার চুড়ি দেখিবা মাত্র রমেশের বুকের মধ্যে একটা ঢেউ যেন একেবারে কণ্ঠ পর্যন্ত উচ্ছ্বসিত হইল। অন্নদাবাবু কহিলেন, এই যে রমেশ, ভাগ্যে পথে দেখা হইল। আজকাল চিঠি লেখাই বন্ধ করিয়াছ, যদি বা লেখো তবু ঠিকানা দাও না। এখন যাইতেছ কোথায়? বিশেষ কোনো কাজ আছে? রমেশ কহিল, না, আদালত হইতে ফিরিতেছি। অন্নদা কহিলেন, তবে চলো, আমাদের ওখানে চা খাবে, চলো। রমেশের হৃদয় ভরিয়া উঠিয়াছিল। সেখানে আর দ্বিধা করিবার স্থান ছিল না। সে গাড়িতে চড়িয়া বসিল। একান্ত চেষ্টায় সংকোচ কাটাইয়া হেমনলিনীকে জিজ্ঞাসা করিল, আপনি ভালো আছেন? হেমনলিনী কুশল প্রশ্নের উত্তর না দিয়াই কহিল, আপনি পাশ হইয়া আমাদের যে একবার খবর দিলেন না বড়? রমেশ এই প্রশ্নের কোনো জবাব খুঁজিয়া না পাইয়া কহিল, আপনিও পাশ হইয়াছেন দেখিলাম। হেমনলিনী হাসিয়া কহিল, তবু ভালো, আমাদের খবর রাখেন?
অন্নদাবাবু কহিলেন, তুমি এখন বাসা কোথায় করিয়াছ? রমেশ কহিল, দর্জিপাড়ায়। অন্নদাবাবু কহিলেন, কেন? কেলুটোলায় তোমার সাবেক বাসা তো মন্দ ছিল না। উত্তরের অপেক্ষায় হেমনলিনী বিশেষ কৌতূহলের সহিত রমেশের দিকে চাহিল। সেই দৃষ্টি রমেশকে আঘাত করিল। সে তৎক্ষণাৎ বলিয়া ফেলিল, হ্যাঁ, সেই বাসাতেই ফিরিব স্থির করিয়াছি। তাহার বাসা বদল করিবার অপরাধ যে হেমনলিনী গ্রহণ করিয়াছে তাহা রমেশ বেশ বুঝিল। সাফাই করিবার কোনো উপায় নাই জানিয়া সে মনে মনে পীড়িত হইতে লাগিল। অন্য পক্ষ হইতে আর কোনো প্রশ্ন উঠিল না। হেমনলিনী গাড়ির বাহিরে পথের দিকে চাহিয়া রহিল। রমেশ আর থাকিতে না পারিয়া অকারণে আপনি কহিয়া উঠিল, আমার একটি আত্মীয় হিদুয়ার কাছে থাকেন, তাহার খবর লইবার জন্য দর্জিপাড়ায় বাসা করিয়াছি। রমেশ নিতান্ত মিথ্যা বলিল না, কিন্তু কথাটা কেমন অসঙ্গত শুনাইল। মাঝে মাঝে আত্মীয়ের খবর লইবার পক্ষে কলুটোলা হেদুয়া হইতে এতই কি দূর? হেমনলিনীর দুই চক্ষু গাড়ির বাহিরে পথের দিকে নিবিষ্ট হইয়া রহিল। হতভাগ্য রমেশ ইহার পরে কি বলিবে কিছুই ভাবিয়া পাইল না। একবার কেবল জিজ্ঞাসা করিল, যোগেনের খবর কি? অন্নদাবাবু কহিলেন, সে আইন পরীক্ষায় ফেল করিয়া পশ্চিমে হাওয়া খাইতে গেছে। গাড়ি যথাস্থানে পৌঁছিলে পর পরিচিত ঘর ও গৃহসজ্জাগুলি রমেশের উপর মন্ত্রজাল বিস্তার করিয়া দিল। রমেশের বুকের মধ্য হইতে গভীর দীর্ঘ নিঃশ্বাস উত্থিত হইল। রমেশ কিছু না বলিয়া চা খাইতে লাগিল। অন্নদাবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন, এবার তো তুমি অনেক দিন বাড়িতে ছিলে, কাজ ছিল বুঝি? রমেশ কহিল, বাবার মৃত্যু হইয়াছে। অন্নদা কহিলেন, বলো কি, সে কি কথা? কেমন করিয়া হইল? রমেশ বলিল, তিনি পদ্মা বাহিয়া নৌকা করিয়া বাড়ি আসিতেছিলেন, হঠাৎ ঝড়ে নৌকা ডুবিয়া তাহার মৃত্যু হয়। একটা প্রবল হাওয়া উঠিলে যেমন অকস্মাৎ ঘন মেঘ কাটিয়া আকাশ পরিষ্কার হইয়া যায়, তেমনি শোকের সংবাদে রমেশ ও হেমনলিনীর মাঝখানকার গ্লানি মুহূর্তের মধ্যে কাটিয়া গেল। হেম অনুতাপ সহকারে মনে মনে কহিল, রমেশবাবুকে ভুল বুঝিয়াছিলাম। তিনি পিতৃবিয়োগের শোকে এবং গোলমালে উদ্ভ্রান্ত হইয়াছিলেন। এখনো হয়তো তাহাই লইয়া উন্মনা হইয়া আছেন। উহার সাংসারিক কি সংকট ঘটিয়াছে, উহার মনের মধ্যে কি ভার চাপিয়াছে, তাহা কিছুই না জানিয়াই আমরা উহাকে দোষী করিতেছিলাম। হেমনলিনী এই পিতৃহীনকে বেশি করিয়া যত্ন করিতে লাগিল। রমেশের আহারে অভিরুচি ছিল না। হেমনলিনী তাহাকে বিশেষ পীড়াপিড়ি করিয়া খাওয়াইল। কহিল, আপনি বড় রোগা হইয়া গেছেন, শরীরের অযত্ন করিবেন না। অন্নদাবাবুকে কহিল, বাবা, রমেশবাবু আজ রাত্রেও এখানে খাইয়া যান না। অন্নদাবাবু কহিলেন, বেশ তো। এমন সময় অক্ষয় আসিয়া উপস্থিত। অন্নদাবাবুর চায়ের টেবিলে কিছুকাল অক্ষয় একাধিপত্য করিয়া আসিয়াছে। আজ সহসা রমেশকে দেখিয়া সে থমকিয়া গেল। আত্মসংবরণ করিয়া হাসিয়া কহিল, কি, এ যে রমেশবাবু! আমি বলি, আমাদের বুঝি একেবারেই ভুলিয়া গেলেন? রমেশ কোনো উত্তর না দিয়া একটুখানি হাসিল। অক্ষয় কহিল, আপনার বাবা আপনাকে যেরকম তাড়াতাড়ি গ্রেফতার করিয়া লইয়া গেলেন, আমি ভাবিলাম তিনি এবার আপনার বিবাহ না দিয়া কিছুতেই ছাড়িবেন না। ফাড়া কাটাইয়া আসিয়াছেন তো? হেমনলিনী অক্ষয়কে বিরক্তি দৃষ্টি দ্বারা বিদ্ধ করিল। অন্নদাবাবু কহিলেন, অক্ষয়, রমেশের পিতৃবিয়োগ হইয়াছে।
রমেশ বিবর্ণ মুখ নত করিয়া বসিয়া রহিল। তাহাকে বেদনার উপর ব্যথা দিল বলিয়া হেমনলিনী অক্ষয়ের প্রতি মনে মনে ভারী রাগ করিল। রমেশকে তাড়াতাড়ি কহিল, রমেশবাবু, আপনাকে আমাদের নতুন অ্যালবামখানা দেখানো হয় নাই। বলিয়া অ্যালবাম আনিয়া রমেশের টেবিলের এক প্রান্তে লইয়া গিয়া ছবি লইয়া আলোচনা করিতে লাগিল এবং এক সময়ে আস্তে আস্তে কহিল, রমেশবাবু, আপনি বোধহয় নতুন বাসায় একলা থাকেন? রমেশ কহিল, হ্যাঁ। হেমনলিনী কহিল, আমাদের পাশের বাড়িতে আসিতে আপনি দেরি করিবেন না। না, আমি এই সোমবারেই নিশ্চয় আসিব। মনে করিতেছি আমাদের বিয়ের ফিলোজফি আপনার কাছে মাঝে মাঝে বুঝাইয়া লইব। রমেশ তাহাতে বিশেষ উৎসাহ প্রকাশ করিল। রমেশ পূর্বের বাসায় আসিতে বিলম্ব করিল না। ইহার আগে হেমনলিনীর সঙ্গে রমেশের যতটুকু দূরভাব ছিল, এবারে তাহার রহিল না। রমেশ যেন একেবারে ঘরের লোক। হাসি, কৌতুক, নিমন্ত্রণ আমন্ত্রণ খুব জমিয়া উঠিল। অনেককাল অনেক পড়া মুখস্থ করিয়া ইতিপূর্বে হেমনলিনীর চেহারা এক প্রকার ক্ষণভঙ্গুর গোছের ছিল। মনে হইত যেন একটু জোরে হাওয়া লাগিলেই শরীরটা কোমর হইতে হেলিয়া ভাঙিয়া পড়িতে পারে। তখন তাহার কথা ছিল অল্প এবং তাহার সঙ্গে কথা কহিতেই ভয় হইত, পাছে সামান্য কিছুতেই সে অপরাধ লয়। অল্প কয়েকদিনের মধ্যেই তাহার আশ্চর্য পরিবর্তন হইয়াছে। তাহার পাংশুবর্ণ কপলে লাবণ্যের মসৃণতা দেখা দিল। তাহার চক্ষু এখন কথায় কথায় হাস্যোচ্ছটায় নাচিয়া ওঠে। আগে সে বেশভূষায় মনোযোগ দেওয়াকে চাপল্য, এমনকি অন্যায় মনে করিত। এখন কারো সঙ্গে কোনো তর্ক না করিয়া কেমন করিয়া যে তাহার মতো ফিরিয়া আসিতেছে, তাহা অন্তর্যামী ছাড়া আর কেহ বলিতে পারে না। কর্তব্যবোধের দ্বারা ভারাক্রান্ত রমেশও বড় কম গভীর ছিল না। বিচার শক্তির প্রাবল্যে তাহার শরীর মন যেন মন্থর হইয়া গিয়াছিল। আকাশের জ্যোতির্ময় গ্রহতারা চলিয়া ফিরিয়া ঘুরিয়া বেড়াইতেছে, কিন্তু মানমন্দির আপনার যন্ত্রতন্ত্র লইয়া অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া বসিয়া থাকে। রমেশ সেইরূপ এই চলমান জগৎ সংসারের মাঝখানে আপনার পুঁথিপত্র যুক্তিতর্কের আয়োজন ভারে স্তম্ভিত হইয়াছিল। তাহাকেও আজ এতটা হালকা করিয়া দিল কি সে? সেও আজকাল সবসময়ে পরিহাসের সদুত্তর দিতে না পারিলে হো হো করিয়া হাসিয়া ওঠে। তাহার চুলে এখনো চিরুনি ওঠে নাই বটে, কিন্তু তাহার চাদর আর পূর্বের মতো ময়লা নাই। তাহার দেহে মনে এখনো যে একটা চলৎ শক্তির আবির্ভাব হইয়াছে। প্রণয়ীদের জন্য কাব্যে যে সকল আয়োজনের ব্যবস্থা আছে, কলিকাতা শহরে তাহা মেলে না। কোথায় প্রফুল্ল অশোক বকুলের বীথিকা, কোথায় বিকশিত মাধবীর প্রচ্ছন্ন লতাবিতান, কোথায় চতুকষায় কণ্ঠ কোকিলের কুহু কাকলি। তবু এই শুষ্ক কঠিন সৌন্দর্যহীন আধুনিক নগরে ভালোবাসার জাদুবিদ্যা প্রতিহত হইয়া ফিরিয়া যায় না। এই গাড়ি ঘোড়ার বিষম ভিড়ে, এই লৌহ নিগড়বদ্ধ ট্রামের রাস্তায় একটি চিরকিশোর প্রাচীন দেবতা তাহার ধনুকটি গোপন করিয়া লাল পাগড়ি প্রহরীদের চক্ষের সম্মুখ দিয়া কত রাত্রে, কত দিনে, কতবার, কত ঠিকানায় যে আনাগোনা করিতেছেন, তাহা কে বলিতে পারে? রমেশ ও হেমনলিনী চামড়ার দোকানের সামনে, মুদির দোকানের পাশে, কলুটোলায় ভাড়াটে বাড়িতে বাস করিতেছিল বলিয়া প্রণয় বিকাশ সম্বন্ধে কুঞ্জ কুটিরচারীদের চেয়ে তাহারা যে কিছুমাত্র পিছিয়া ছিল, এমন কথা কেহ বলিতে পারে না। অন্নদাবাবুদের চা রস চিহ্নিত মলিন ক্ষুদ্র টেবিলটি পদ্ম সরোবর নহে বলিয়া রমেশ কিছুমাত্র অভাব অনুভব করে নাই।
হেমনলিনীর পোষা বিড়ালটি কৃষ্ণসার মৃগশাবক না হইলেও রমেশ পরিপূর্ণ স্নেহে তাহার গলা চুলকাইয়া দিত, এবং সে যখন ধনুকের মতো পিঠ ফুলাইয়া আলস্য ত্যাগপূর্বক গাত্রলেহন দ্বারা প্রসাধনে রত হইত, তখন রমেশের মুগ্ধ দৃষ্টিতে এই প্রাণীটি গৌরবে অন্য কোনো চতুষ্পদের চেয়ে ন্যূন বলিয়া প্রতিভাত হইত না। হেমনলিনী পরীক্ষা পাশ করিবার ব্যগ্রতায় সেলাই শিক্ষায় বিশেষ পটুত্ব লাভ করিতে পারে নাই। কিছুদিন হইতে তাহার এক সবিন পটু সখীর কাছে একাগ্র মনে সে সেলাই শিখতে প্রবৃত্ত হইয়াছে। সেলাই ব্যাপারটাকে রমেশ অত্যন্ত অনাবশ্যক ও তুচ্ছ বলিয়া জ্ঞান করে। সাহিত্যে দর্শনে হেমনলিনীর সঙ্গে তাহার দেনা পাওনা চলে, কিন্তু সেলাই ব্যাপারে রমেশকে দূরে পড়িয়া থাকিতে হয়। এই জন্য সে প্রায়ই কিছু অধীর হইয়া বলিত, আজকাল সেলাইয়ের কাজ কেন আপনার এত ভালো লাগে? যাহাদের সময় কাটাইবার আর কোনো সদুপায় নাই, তাহাদের পক্ষে ইহা ভালো। হেমনলিনী কোনো উত্তর না দিয়া ঈষৎ হাস্য মুখে ছুঁচে রেশম পরাইতে থাকে। অক্ষয় তীব্র স্বরে বলে, যে সকল কাজ সংসারে কোনো প্রয়োজনে লাগে, রমেশবাবুর বিধান মতে সে সমস্ত তুচ্ছ। মশাই যত বড়ই তত্ত্বজ্ঞানী এবং কবি হন না কেন, তুচ্ছকে বাদ দিয়া একদিনও চলে না। রমেশ উত্তেজিত হইয়া ইহার বিরুদ্ধে তর্ক করিবার জন্য কোমর বাঁধিয়া বসে। হেমনলিনী বাধা দিয়া বলে, রমেশবাবু, আপনি সকল কথারই উত্তর দেবার জন্য এত ব্যস্ত হন কেন? ইহাতে সংসারে অনাবশ্যক কথা যে কত বাড়িয়া যায় তাহার ঠিক নাই। এই বলিয়া সে মাথা নিচু করিয়া ঘর গনিয়া সাবধানে রেশম সূত্র চালাইতে প্রবৃত্ত হয়। একদিন সকালে রমেশ তাহার পরিবার ঘরে আসিয়া দেখে টেবিলের উপর রেশমের ফুল কাটা মখমলে বাঁধানো একটা ব্লটিং বহি সাজানো রহিয়াছে। তাহার একটি কোণে র অক্ষর লেখা আছে, আর এক কোণে সোনালি জড়ি দিয়া একটি পদ্ম আঁকা। বইখানির ইতিহাস ও তাৎপর্য বুঝিতে রমেশের ক্ষণমাত্র বিলম্ব হইল না। তাহার বুক নাচিয়া উঠিল। সেলাই জিনিসটা তুচ্ছ নহে, তাহা তাহার অন্তরাত্মা বিনা তর্কে বিনা প্রতিবাদে স্বীকার করিয়া লইল। ব্লটিং বইটা বুকে চাপিয়া ধরিয়া সে অক্ষয়ের কাছেও হার মানিতে রাজি হইল। সে ব্লটিং বই খুলিয়া তখনই তাহার উপরে একখানি চিঠির কাগজ রাখিয়া সে লিখিল, আমি যদি কবি হইতাম তবে কবিতা লিখিয়া প্রতিদান দিতাম, কিন্তু প্রতিভা হইতে আমি বঞ্চিত। ঈশ্বর আমাকে দিবার ক্ষমতা দেন নাই, কিন্তু লইবার ক্ষমতাও একটা ক্ষমতা। আশাতে উপহার আমি যে কেমন করিয়া গ্রহণ করিলাম, অন্তর্যামী ছাড়া তাহার কেহ জানিতে পারিবে না। দান চোখে দেখা যায়, কিন্তু আদান হৃদয়ের ভেতরে লুকোনো। ইতি চিরঋণী। এই লেখনটুকু হেমনলিনীর হাতে পড়িল। তাহার পরে সম্বন্ধে উভয়ের মধ্যে আর কোনো কথাই হইল না। বর্ষাকাল ঘনাইয়া আসিল। বর্ষা ঋতুটা মোটের উপরে শহুরে মনুষ্য সমাজের পক্ষে তেমন সুখকর নহে। ওটা অরণ্য প্রকৃতিরই বিশেষ উপযোগী। শহরের বাড়িগুলো তাহার রুদ্ধ বাতায়ন ও ছাদ লইয়া, পথিক তাহার ছাতা লইয়া, ট্রামগাড়ি তাহার পর্দা লইয়া বর্ষাকে কেবল নিষেধ করিবার চেষ্টায় ক্লেদাক্ত পঙ্কিল হইয়া উঠিতেছে। নদী, পর্বত, অরণ্য প্রান্তর বর্ষাকে সাদর কলরবে বন্ধু বলিয়া আহ্বান করে। সেইখানে বর্ষার যথার্থ সমারোহ। সেখানে শ্রাবণে, দুর্লোকে, ভূলোকের আনন্দ সম্মিলনের মাঝখানে কোনো বিরোধ নাই। কিন্তু নতুন ভালোবাসায় মানুষকে অরণ্য পর্বতের সঙ্গেই এক শ্রেণীভুক্ত করিয়া দেয়। অবিশ্রাম বর্ষায় অন্নদাবাবুর পাকযন্ত্র দ্বিগুণ বিকল হইয়া গেল, কিন্তু রমেশ হেমনলিনীর চিত্তস্ফূর্তির কোনো ব্যতিক্রম দেখা গেল না।
মেঘের ছায়া, বজ্রের গর্জন, বর্ষণের কলশব্দ তাহাদের দুইজনের মনকে যেন ঘনিষ্ঠতর করিয়া তুলিল। বৃষ্টির উপলক্ষে রমেশের আদালত যাত্রার প্রায়ই বিঘ্ন ঘটিতে লাগিল। একদিন সকালে এমনি চাপিয়া বৃষ্টি আসে যে হেমনলিনী উদ্বিগ্ন হইয়া বলে, রমেশবাবু, এ বৃষ্টিতে আপনি বাড়ি যাইবেন কি করিয়া? রমেশ নিতান্ত লজ্জার খাতিরে বলে, এইটুকু বই তো নয়, কোনো রকম করিয়া যাইতে পারিব। হেমনলিনী বলে, কেন ভিজিয়া সর্দি করিবেন? এইখানে খাইয়া যান না। সর্দির জন্য উৎকণ্ঠা রমেশের কিছুমাত্র ছিল না। অল্পে যে তাহার সর্দি হয় এমন কোনো লক্ষণও তাহার আত্মীয় বন্ধুরা দেখে নাই। কিন্তু বর্ষণের দিনে হেমনলিনীর শুশ্রূষাধীনেই তাহাকে কাটাইতে হইত। 2 পা মাত্র চলিয়াও বাসায় যাওয়া অন্যায় দুঃসাহসিকতা বলিয়া গণ্য হইত। কোনোদিন বাদলার একটু বিশেষ লক্ষণ দেখা দিলেই হেমনলিনীদের ঘরে প্রাতকালে রমেশের খিচুড়ি এবং অপরাহ্নে ভাজাভুজি খাইবার নিমন্ত্রণ জুটিত। বেশ দেখা গেল, হঠাৎ সর্দি লাগিবার সম্বন্ধে ইহাদের আশঙ্কা যত অতিরিক্ত প্রবল ছিল, পরিপাকের বিভ্রাট সম্বন্ধে ততটা ছিল না। এমনি দিন কাটিতে লাগিল। এই আত্মবিস্মৃত হৃদয় আবেগের পরিণাম কোথায় রমেশ স্পষ্ট করিয়া ভাবে নাই। কিন্তু অন্নদাবাবু ভাবিতেছিলেন এবং তাহাদের সমাজের আরো 5 জন আলোচনা করিতেছিল। একে রমেশের পাণ্ডিত্য যতটা, কাণ্ডজ্ঞান ততটা নাই। তাহাতে তাহার বর্তমান মুগ্ধ অবস্থায় তাহার সাংসারিক বুদ্ধি আরও অস্পষ্ট হইয়া গেছে। অন্নদাবাবু প্রত্যহই বিশেষ প্রত্যাশার সহিত তাহার মুখের দিকে চান, কিন্তু কোনো জবাবই পান না। অক্ষয়ের গলা বিশেষ ভালো ছিল না, কিন্তু সে যখন নিজে বেহালা বাজাইয়া গান গাহিত তখন অত্যন্ত কড়া সমজদার ছাড়া সাধারণ শ্রোতার দল আপত্তি করিত না, এমনকি আরও গাহিতে অনুরোধ করিত। অন্নদাবাবুর সঙ্গীতে বিশেষ অনুরক্তি ছিল না, কিন্তু সে কথা তিনি কবুল করিতে পারিতেন না। তবু তিনি আত্মরক্ষার কথঞ্চিত চেষ্টা করিতেন। কেহ অক্ষয়কে গান গাহিতে অনুরোধ করিলে তিনি বলিতেন, ওই তোমাদের দোষ, বেচারা গাহিতে পারে বলিয়াই কি উহার পরে অত্যাচার করিতে হইবে? অক্ষয় বিনয় করিয়া বলিত, না না অন্নদাবাবু, সেজন্য ভাবিবেন না, অত্যাচারটা কাহার পরে হইবে সেইটাই বিচার্য। অনুরোধের তরফ হইতে জবাব আসিত, তবে পরীক্ষা হোক। সেদিন অপরাহ্নে খুব ঘনঘোর করিয়া মেঘ আসিয়াছিল। প্রায় সন্ধ্যা হইয়া আসিল, তবু বৃষ্টির বিরাম নাই। অক্ষয় আবদ্ধ হইয়া পড়িল। হেমনলিনী কহিল, অক্ষয়বাবু, একটা গান করুন। এই বলিয়া হেমনলিনী হারমোনিয়ামে সুর দিল। অক্ষয় বেহালা মিলাইয়া লইয়া হিন্দুস্থানি গান ধরিল। গানের সকল কথার স্পষ্ট অর্থ বোঝা যায় না, কিন্তু একেবারে প্রত্যেক কথায় কথায় বুঝিবার কোনো প্রয়োজন নাই। মনের মধ্যে যখন বিরহ মিলনের বেদনা সঞ্চিত হইয়া আছে, তখন একটু আভাসই যথেষ্ট। এটুকু বোঝা গেল যে বাদল ঝরিতেছে, ময়ূর ডাকিতেছে এবং একজনের জন্য আরেকজনের ব্যাকুলতার অন্ত নাই। অক্ষয় সুরের ভাষায় নিজের অব্যক্ত কথা বলিবার চেষ্টা করিতেছিল, কিন্তু সে ভাষা কাজে লাগিতেছিল আর 2 জনের। 2 জনের হৃদয় সেই স্বরলহরীকে আশ্রয় করিয়া পরস্পরকে আঘাত অভিঘাত করিতেছিল। জগতে কিছু আর অকিঞ্চিৎকর রহিল না, সব যেন মনোরম হইয়া গেল। পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ যত ভালোবাসিয়াছে, সমস্ত যেন 2টি মাত্র হৃদয়ে বিভক্ত হইয়া অনির্বচনীয় সুখে দুঃখে আকাঙ্ক্ষায় আকুলতায় কম্পিত হইতে লাগিল।
সেদিন মেঘের মধ্যে যেমন ফাঁক ছিল না, গানের মধ্যেও তেমনি হইয়া উঠিল। হেমনলিনী কেবল অনুনয় করিয়া বলিতে লাগিল, অক্ষয়বাবু, থামিবেন না, আরেকটা গান, আর একটা গান। উৎসাহে এবং আবেগে অক্ষয়ের গান অবাধে উচ্চারিত হইতে লাগিল। গানের সুর স্তরে স্তরে পুঞ্জীভূত হইল, যেন তাহা সূচিভেদ্য হইয়া উঠিল, যেন তাহার মধ্যে রহিয়া রহিয়া বিদ্যুৎ খেলিতে লাগিল। বেদনাতুর হৃদয় তাহার মধ্যে আচ্ছন্ন আবৃত হইয়া রহিল। সেদিন অনেক রাত্রে অক্ষয় চলিয়া গেল। রমেশ বিদায় লইবার সময় যেন গানের সুরের ভিতর দিয়া নীরবে হেমনলিনীর মুখের দিকে একবার চাহিল। হেমনলিনীও চকিতের মতো একবার চাহিল। তার দৃষ্টির উপরেও গানের ছায়া। রমেশ বাড়ি গেল। বৃষ্টি ক্ষণকাল মাত্র থামিয়াছে, আবার ছুপছুপ শব্দে বৃষ্টি পড়িতে লাগিল। রমেশ সে রাত্রে ঘুমাইতে পারিল না। হেমনলিনীও অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া গভীর অন্ধকারের মধ্যে বৃষ্টি পতনের অবিরাম শব্দ শুনিতেছিল, তাহার কানে বাজিতেছিল। পরদিন প্রাতে রমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, আমি যদি কেবল গান গাহিতে পারিতাম, তবে তাহার বদলে আমার অন্য অনেক বিদ্যা দান করিতে কুণ্ঠিত হইতাম না। কিন্তু কোনো উপায়ে এবং কোনো কালেই সে যে গান গাহিতে পারিবে, এ ভরসা রমেশের ছিল না। সে স্থির করিল, আমি বাজাইতে শিখিব। ইতিপূর্বে একদিন নির্জন অবকাশে সে অন্নদাবাবুর ঘরে বেহালাখানা লইয়া ছড়ির টান দিয়াছিল। সেই ছড়ির একটিমাত্র আঘাতে সরস্বতী এমনি আর্তনাদ করিয়া উঠিয়াছিলেন যে তাহার পক্ষে বেহালার চর্চা নিতান্ত নিষ্ঠুরতা হইবে বলিয়া সে আশা সে পরিত্যাগ করে। আজ সে ছোট দেখিয়া একটা হারমোনিয়াম কিনিয়া আনিল। ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া অতি সাবধানে অঙ্গুলি চালনা করিয়া এটুকু বুঝিল যে আর যাই হোক, এ যন্ত্রের সহিষ্ণুতা বেহালার চেয়ে বেশি। পরদিনে অন্নদাবাবুর বাড়ি যাইতেই হেমনলিনী রমেশকে কহিল, আপনার ঘর হইতে কাল যে হারমোনিয়ামের শব্দ পাওয়া যাইতেছিল। রমেশ ভাবিয়াছিল দরজা বন্ধ থাকিলে ধরা পড়িবার আশঙ্কা নাই, কিন্তু এমন কান আছে যেখানে রমেশের অবরুদ্ধ ঘরের শব্দও সংবাদ লইয়া আসে। রমেশকে একটুকু লজ্জিত হইয়া কবুল করিতে হইল যে সে একটা হারমোনিয়াম কিনিয়া আনিয়াছে এবং বাজাইতে শেখে, ইহাই তাহার ইচ্ছা। হেমনলিনী কহিল, ঘরে দরজা বন্ধ করিয়া নিজে কেন মিথ্যা চেষ্টা করিবেন? তার চেয়ে আপনি আমাদের এখানে অভ্যেস করুন, আমি যতটুক জানি সাহায্য করিতে পারিব। রমেশ কহিল, আমি কিন্তু নিতান্ত আনাড়ি, আমাকে লইয়া আপনার অনেক দুঃখ ভোগ করিতে হইবে। হেমনলিনী কহিল, আমার যেটুকু বিদ্যা তাহাতে আনাড়িকে শেখানোই কোনো মতে চলে। ক্রমশ প্রমাণ হইতে লাগিল রমেশ যে নিজেকে আনাড়ি বলিয়া পরিচয় দিয়াছিল তাহা নিতান্ত বিনয় নহে। এমন শিক্ষকের এত অযাচিত সহায়তা সত্ত্বেও সুরের জ্ঞান রমেশের মগজের মধ্যে প্রবেশ করিবার কোনো সন্ধি খুঁজিয়া পাইল না। সন্তরণ মুড়ো জলের মধ্যে পড়িয়া যেমন উন্মত্তের মতো হাত পা ঝুঁড়িতে থাকে, রমেশ সঙ্গীতের হাঁটু জলে তেমনিতর ব্যবহার করিতে লাগিল। তাহার কোন আঙ্গুল কখন কোথায় গিয়া পড়ে তাহার ঠিকানা নাই। পদে পদে ভুল সুর বাজে, কিন্তু রমেশের কানে তাহা বাজে না। সুর বেসুরের মধ্যে সে কোনো প্রকার পক্ষপাত না করিয়া দিব্য নিশ্চিন্ত মনে রাগরাগিণীকে সর্বত্র লঙ্ঘন করিয়া যায়। হেমনলিনী যেই বলে, ও কি করিতেছেন, ভুল হইল যে, অমনি অত্যন্ত তাড়াতাড়ি দ্বিতীয় ভুলের দ্বারা প্রথম ভুলটা নিরাকৃত করিয়া দেয়। গম্ভীর প্রকৃতি অধ্যবসায়ী রমেশ হাল ছাড়িয়া দিবার লোক নহে।
রাস্তা তৈরির স্টিমার রোলার যেমন মন্থর গমনে চলিতে থাকে, তাহার তলায় কি যে দলিতপিষ্ট হইতেছে তাহার প্রতি ভ্রুক্ষেপ মাত্র করে না। হতভাগ্য স্বরলিপি এবং হারমোনিয়ামের চাবিগুলার উপর দিয়া রমেশ সেইরূপ অনিবার্য অন্ধতার সহিত বারবার যাওয়া আসা করিতে লাগিল। রমেশের এই মূঢ়তায় হেমনলিনী হাসে, রমেশও হাসে। রমেশের ভুল করিবার অসাধারণ শক্তিতে হেমনলিনীর অত্যন্ত আমোদ বোধ হয়। ভুল হইতে, বেসুর হইতে, অক্ষমতা হইতে আনন্দ পাইবার শক্তি ভালোবাসারই আছে। শিশু চলিতে আরম্ভ করিয়া বারবার ভুল পা ফেলিতে থাকে, তাহাতে মাতার স্নেহ উদ্বেল হইয়া ওঠে। বাজনা সম্বন্ধে রমেশ যে অদ্ভুত রকমের অনভিজ্ঞতা প্রকাশ করে, হেমনলিনীর এই এক বড় কৌতুক। রমেশ একবার বলে, আচ্ছা, আপনি যে এত হাসিতেছেন, আপনি যখন প্রথম বাজাইতে শিখিতেছিলেন তখন ভুল করেন নাই? হেমনলিনী বলে, ভুল নিশ্চয় করিতাম, কিন্তু সত্যি বলিতেছি রমেশবাবু, আপনার সঙ্গে তুলনাই হয় না। রমেশ এ হাতে দমিত না, হাসি আবার গোড়া হইতে শুরু করিত। অন্নদাবাবু সঙ্গীতের ভালো মন্দ কিছুই বুঝিতেন না। তিনি একবার গম্ভীর হইয়া কান খাড়া করিয়া দাঁড়াইয়া কহিতেন, তাই তো, রমেশের ক্রমেই হাত বেশ পাকিয়া আসিতেছে। হেমনলিনী বলিত, হাত বেসুরায় পাকিতেছে। অন্নদা কহিতেন, না না, প্রথমে যেমন শুনিয়াছিলাম এখন তার চেয়ে অনেকটা অভ্যেস হইয়া আসিয়াছে। আমার তো বোধ হয় রমেশ যদি লাগিয়া থাকে তাহা হইলে উহার হাত নিতান্ত মন্দ হইবে না। গান বাজনা আর কিছু নয়, খুব অভ্যেস করা চাই। একবার সারেগামার বোধটা জন্মিয়া গেলেই তাহার পরে সমস্ত সহজ হইয়া আসে। এ সকল কথার উপরে প্রতিবাদ চলে না, সকলকে নিরুত্তর হইয়া শুনিতে হয়। প্রায় প্রতি বৎসর শরৎকালে পূজার টিকিট বাহির হইলে হেমনলিনীকে লইয়া অন্নদাবাবু জব্বলপুরে তাহার ভগিনীপতির কর্মস্থানে বেড়াইতে যাইতেন। পরিপাক শক্তির উন্নতি সাধনের জন্য তাহার এই সাংবৎসরিক চেষ্টা। ভাদ্র মাসের মাঝামাঝি হইয়া আসিল। এবারে পূজার ছুটির আর বড় বেশি বিলম্ব নাই। অন্নদাবাবু এখন হইতেই তাহার যাত্রার আয়োজনে ব্যস্ত হইয়াছেন। আসন্ন বিচ্ছেদের সম্ভাবনায় রমেশ আজকাল খুব বেশি করিয়া হারমোনিয়াম শিখিতে প্রবৃত্ত হইয়াছে। একদিন কথায় কথায় হেমনলিনী কহিল, রমেশবাবু, আমার বোধ হয় আপনার অন্তত কিছুদিন বায়ু পরিবর্তন করা দরকার। না বাবা। অন্নদাবাবু ভাবিলেন কথাটা সঙ্গত বটে, কারণ ইতিমধ্যে রমেশের উপর দিয়া শোক দুঃখের দুর্যোগ গিয়াছে। কহিলেন, অন্তত কিছুদিনের জন্য কোথাও বেড়াইয়া আসা ভালো। বুঝিয়াছ রমেশ, পশ্চিমী বলো আর যে দেশই বলো, আমি দেখিয়াছি কেবল কিছুদিনের জন্য একটু ফল পাওয়া যায়। প্রথম দিন কতক বেশ ক্ষুধা বাড়ে, বেশ খাওয়া যায়, তারপরে যে কে সেই পেট ভার হইয়া আসে, বুক জ্বালা করিতে থাকে, যা খাওয়া যায় তাই। হেমনলিনী কহিল, রমেশবাবু, আপনি নর্মদা ঝর্ণা দেখিয়াছেন? রমেশ কহিল, না, দেখি নাই। হেমনলিনী কহিল, এ আপনার দেখা উচিত। না বাবা। অন্নদা কহিলেন, তা বেশ তো, রমেশ আমাদের সঙ্গে আসুন না কেন? হাওয়া বদলও হইবে, মার্বেল পাহাড়ও দেখিবে। হাওয়া বদল করা এবং মার্বেল পাহাড় দেখা, এ দুইটি যেন রমেশের পক্ষে সম্প্রতি সর্বাপেক্ষা প্রয়োজনীয়। সুতরাং রমেশকেও রাজি হইতে হইল। সেদিন রমেশের শরীর মন যেন হাওয়ার উপরে ভাসিতে লাগিল। অশান্ত হৃদয়ের আবেগকে কোন একটা রাস্তায় ছাড়া দেবার জন্য
সে আপনার বাসার ঘরের মধ্যে দ্বার রুদ্ধ করিয়া হারমোনিয়ামটা লইয়া পড়িল। আজ আর তাহার সত্যনত্ব জ্ঞান রহিল না। যন্ত্রটার উপরে তাহার উন্মত্ত আঙ্গুলগুলো তাল বেতালের নৃত্য বাঁধাইয়া দিল। হেমনলিনীর দূরে যাইবার সম্ভাবনায় কয়দিন তাহার হৃদয়টা ভারাক্রান্ত হইয়াছিল। আজ উল্লাসের বেগে সঙ্গীত বিদ্যা সম্বন্ধে সর্বপ্রকার ন্যায় অন্যায় বোধ একেবারে বিসর্জন দিল। এমন সময় দরজায় ঘা পড়িল। সর্বনাশ! থামুন থামুন রমেশবাবু, করিতেছেন কি? রমেশ অত্যন্ত লজ্জিত হইয়া আরক্ত মুখে দরজা খুলিয়া দিল। অক্ষয় ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, রমেশবাবু, গোপনে বসিয়া এই যে কাণ্ডটি করিতেছেন, আপনাদের ক্রিমিনাল কোডের কোনো দণ্ডবিধির মধ্যে কি ইহা পড়ে না? রমেশ হাসিতে লাগিল, কহিল, অপরাধ কবুল করিতেছি। অক্ষয় কহিল, রমেশবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে আমার একটা কথা আলোচনা করিবার আছে। রমেশ উৎকণ্ঠিত হইয়া নীরবে আলোচ্য বিষয়ের প্রতীক্ষা করিয়া রহিল। অক্ষয় কহিল, আপনি এতদিনে এটুকু বুঝিয়াছেন, হেমনলিনীর ভালো মন্দের প্রতি আমি উদাসীন নই। রমেশ হানা কিছু না বলিয়া চুপ করিয়া শুনিতে লাগিল। অক্ষয় কহিল, তাহার সম্বন্ধে আপনার অভিপ্রায় কি তাহা জিজ্ঞাসা করিবার অধিকার আমার আছে। আমি অন্নদাবাবুর বন্ধু। কথাটা এবং কথার ধরনটা রমেশের অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু কড়া জবাব দিবার অভ্যেস ও ক্ষমতা রমেশের নাই। সে মৃদুস্বরে কহিল, তাহার সম্বন্ধে আমার কোনো মন্দ অভিপ্রায় আছে এ আশঙ্কা আপনার মনে আসিবার কি কোনো কারণ ঘটিয়াছে? দেখুন, আপনি হিন্দু পরিবারে আছেন, আপনার পিতা হিন্দু ছিলেন। আমি জানি পাছে আপনি ব্রাহ্ম ঘরে বিবাহ করেন, এই আশঙ্কায় তিনি আপনাকে অন্যত্র বিবাহ দিবার জন্য দেশে লইয়া গিয়াছিলেন। এই সংবাদটি অক্ষয়ের জানিবার বিশেষ কারণ ছিল, কারণ অক্ষয়ই রমেশের পিতার মনে এই আশঙ্কা জন্মাইয়া দিয়াছিল। রমেশ ক্ষণকালের জন্য অক্ষয়ের মুখের দিকে চাহিতে পারিল না। অক্ষয় কহিল, হঠাৎ আপনার পিতার মৃত্যু ঘটিল বলিয়াই কি আপনি নিজেকে স্বাধীন মনে করিতেছেন? তাহার ইচ্ছা কি? রমেশ আর সহ্য করিতে না পারিয়া কহিল, দেখুন অক্ষয়বাবু, অন্যের সম্বন্ধে আমাকে উপদেশ দিবার অধিকার যদি আপনার থাকে তবে দিন, আমি শুনিয়া যাইব। কিন্তু আমার পিতার সহিত আমার যে সম্বন্ধ, তাহাতে আপনার কোনো কথা বলিবার নাই। অক্ষয় কহিল, আচ্ছা বেশ, সে কথা তবে থাক, কিন্তু হেমনলিনীকে বিবাহ করিবার অভিপ্রায় এবং অবস্থা আপনার আছে কিনা সে কথা আপনাকে বলিতে হইবে। রমেশ আঘাতের পর আঘাত খাইয়া ক্রমশ উত্তেজিত হইয়া উঠিতেছিল। কহিল, দেখুন অক্ষয়বাবু, আপনি অন্নদাবাবুর বন্ধু হতে পারেন, কিন্তু আমার সহিত আপনার তেমন বেশি ঘনিষ্ঠতা হয় নাই। দয়া করিয়া আপনি এসব প্রসঙ্গ বন্ধ করুন। অক্ষয় কহিল, আমি বন্ধ করিলেই যদি সব কথা বন্ধ থাকে এবং আপনি এখন যেমন ফলাফলের প্রতি দৃষ্টি না রাখিয়া বেশ আরামে দিন কাটাইতেছেন, এমনি বরাবর কাটাইতে পারিতেন, তাহা হইলে কোনো কথা ছিল না। কিন্তু সমাজ আপনাদের মতো নিশ্চিন্ত প্রকৃতি লোকের পক্ষে সুখের স্থান নহে। যদিও আপনারা অত্যন্ত উঁচুদরের লোক, পৃথিবীর কথা বড় বেশি ভাবেন না, তবু চেষ্টা করিলে হয়তো এটুকু বুঝিতে পারিবেন যে ভদ্রলোকের কন্যা সহিত আপনি যেরূপ ব্যবহার করিতেছেন, এরূপ করে আপনি বাহিরের লোকের জবাবদিহি হইতে নিজেকে বাঁচাইতে পারেন না, এবং যাহাদিগকে আপনি শ্রদ্ধা করেন তাহাদিগকে লোক সমাজে অশ্রদ্ধা ভাজন করিবার ইহাই উপায়। রমেশ কহিল, আপনার উপদেশ আমি কৃতজ্ঞতার সহিত গ্রহণ করিলাম। আমার যাহা কর্তব্য তাহা আমি শীঘ্রই স্থির করিব এবং পালন করিব, এ বিষয়ে আপনি নিশ্চিন্ত হইবেন। এ সম্বন্ধে আর অধিক আলোচনা করিবার প্রয়োজন নাই। অক্ষয় কহিল, আমাকে বাঁচাইলেন রমেশবাবু। এত দীর্ঘকাল পরে আপনি যে কর্তব্য স্থির করিবেন এবং
পালন করিবেন বলিতেছেন, ইহাতেই আমি নিশ্চিন্ত হইলাম। আপনার সঙ্গে আলোচনা করিবার শখ আমার নাই। আপনার সঙ্গীত চর্চা বাধা দিয়া অপরাধী হইয়াছি, মাপ করিবেন। আপনি পুনর্বার শুরু করুন, আমি বিদায় হইলাম। এই বলিয়া অক্ষয় দ্রুত বেগে বাহির হইয়া গেল। ইহার পরে অত্যন্ত বেসুরা সঙ্গীত চর্চাও আর চলে না। রমেশ মাথার নিচে 2 হাত রাখিয়া বিছানার উপর চিত হইয়া শুইয়া পড়িল। অনেকক্ষণ এইভাবে গেল। হঠাৎ ঘড়িতে টং টং করিয়া 5টা বাজিল শুনিয়াই সে দ্রুত উঠিয়া পড়িল। কি কর্তব্য স্থির করিল তাহা অন্তর্যামীই জানেন। কিন্তু আশু প্রতিবেশীর ঘরে গিয়া যে পেয়ালা 2 চা খাওয়া কর্তব্য, সে সম্বন্ধে তাহার মনে দ্বিধামাত্র রহিল না। হেমনলিনী চকিত হইয়া কহিল, রমেশবাবু, আপনার কি অসুখ করিয়াছে? রমেশ কহিল, বিশেষ কিছু না। অন্নদাবাবু কহিলেন, আর কিছুই নয়, হজমের গোল হইয়াছে, পিত্তাধিক্য। আমি যে পিল ব্যবহার করিয়া থাকি তাহার একটা খাইয়া দেখো দেখি। হেমনলিনী হাসিয়া কহিল, বাবা, ওই পিল খাওয়াও নাই, তোমার এমন আলাপি কেহ দেখি না, কিন্তু তাহাদের এমন কি উপকার হইয়াছে? অন্নদা কহিলেন, অনিষ্ট তো হয় নাই, আমি যে নিজে পরীক্ষা করিয়া দেখিয়াছি। এ পর্যন্ত যত রকম পিল খাইয়াছি, এইটাই সবচেয়ে উপকারী। হেমনলিনী কহিল, বাবা, যখন তুমি একটা নতুন পিল খাইতে আরম্ভ করো, তখনই কিছুদিন তাহার অশেষ গুণ দেখিতে পাও। অন্নদা কহিলেন, তোমরা কিছুই বিশ্বাস করো না। আচ্ছা, অক্ষয়কে জিজ্ঞাসা করিয়া দেখি, আমার চিকিৎসায় সে উপকার পাইয়াছে কিনা। সেই প্রামাণিক সাক্ষীকে তলবের ভয়ে হেমনলিনীকে নিরুত্তর হইতে হইল। কিন্তু সাক্ষী আপনি আসিয়া হাজির হইল। আসিয়াই অন্নদাবাবুকে কহিল, অন্নদাবাবু, আপনার সে পিল আমাকে আরেকটা দিতে হইবে, বড় উপকার হইয়াছে। আজ শরীর এমনি হালকা বোধ হইতেছে। অন্নদাবাবু সগর্বে তাহার কন্যার মুখের দিকে তাকাইলেন। পিল খাওয়ার পর অন্নদাবাবু অক্ষয়কে শীঘ্র ছাড়িতে চাহিলেন না। অক্ষয়ও যাইবার জন্য বিশেষ তড়া প্রকাশ না করিয়া মাঝে মাঝে রমেশের মুখের দিকে কটাক্ষপাত করিতে লাগিল। রমেশের চোখে সহজে কিছু পড়ে না, কিন্তু আজ অক্ষয়ের এই কটাক্ষগুলি তাহার চোখ এড়াইল না। ইহাতে তাহাকে বারবার উজ্জীবিত করিয়া তুলিতে লাগিল। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখে একটি উপন্যাস নৌকাডুবি এর 2য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।